আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। যেখানে আবির নিজেই বাড়ির সবার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে যোগ্য ভাবতে পারছে না, সেখানে মেঘ তো কিছুই না। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়ছে, সেই সাথে বিদ্যুৎ চমকানো মাত্রাও বেড়েছে। দুইজনেই কাকভেজা হয়ে গেছে। আবিরের পরনে নেভি ব্লু রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে একেবারেই লেপ্টে আছে। ফোন আর ওয়ালেটটা ফুপির বাসায় থেকে পলিথিনে পেঁচিয়ে নিয়ে এসেছিল। মেঘ আজ 3 পিস পরেছিল, চুল খোপা করে মাথায় ওড়না দিয়েছিল, কিন্তু বৃষ্টির ভিজে নাজেহাল অবস্থা হয়ে গেছে। সরু রাস্তায় বড় বড় কদম ফেলায় আবির মেঘের থেকে কিছুটা এগিয়ে গেছে। প্রবল বৃষ্টিতে মেঘ হাঁটতেই পারছে না। আবির সামনে থেকে মেঘের দিকে তাকাতেই মেঘ তেজপূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি আমার ফেলে চলে যাচ্ছেন কেন? দেখছেন না আমি ভয় পাচ্ছি? আবির পদযুগল থমকে গেছে, এক পলক সামনে তাকালো পুনরায়, আর চোখে চেয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, কোলে নিতে হবে? মেঘ শশব্যস্ত হয়ে আবিরের দিকে তাকালো। সহসা মনে পড়ে গেছে আবিরের সঙ্গে কোনো এক বিকেলে বৃষ্টির ভেজার ঘটনা। সেই দিন হোঁচট খাওয়ার পর আবিরের কোলে তোলার ঘটনা মনে পড়তেই মেঘ থতমত খেয়ে বলল, না না, আপনি শুধু আমার কাছাকাছিই থাকুন। আবির নিজের হাত বাড়ালো। মেঘ এক হাতে আবিরের হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘের ছোট হাত আবিরের মোটা হাতকে ঠিকমতো ধরতে না পেরে সহসা দুহাতে আবিরের বাহু চেপে ধরেছে। আবির চাপা স্বরে বলল, মুরগির কলিজা নিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই? মুরগির কলিজা নিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই? মেঘ ঠোঁট উল্টিয়ে আবিরের দিকে তাকাতেই আবারও বিদ্যুৎ চমকালো। মেঘ ভয়ে 2 হাতে আবিরের বাহু আরো শক্ত করে ধরেছে। আবিরের নিজের অন্য হাত মেঘের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলল, ভয় পাস না, আমি আছি তো। আবিরের স্পর্শ সেই সঙ্গে মোলায়েম কণ্ঠে বলা ছোট্ট একটা কথাই মেঘের মন থেকে ভয় ডর সব একেবারে চলে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে মুচকি হেসে বলল, আমার আবির ভাই আমার পাশে থাকলে আর কিছু চাই না। যদি আজ আমার মৃত্যু হয় তবে যেন আবির ভাইয়ের বুকে মাথা রেখে মরতে পারি। আস্তে আস্তে মেঘের ভয় অনেকটাই কেটে গেছে। আবিরের হাঁটার সাথে তাল মিলিয়ে মেঘও নিজের মতন হাঁটছে, তবে আবিরের হাত একেবারের জন্য ছাড়ছে না। মেঘ আর আবির ফুপিদের বিষয়ে টুকটাক কথা বলছে। এত বছর আবিরকে নিয়ে তেমন মাথা না ঘামালেও এখন আবিরের ব্যাপারে মেঘের খুব চিন্তা। মেঘ আচমকা প্রশ্ন করে বসল, আবির ভাই, আপনি কি এখনো সিগারেট খান? আবির ভ্রু গুটিয়ে বলল, না, কেন? সত্যি করে বলুন, আপনি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন, নাকি এখনো খান? রোমান্টিক আবহাওয়ায় মেঘের এমন প্রশ্ন আবিরের কাটা গায়ে নুনের ছিটের মতন লাগছে। আবির কড়া গলায় বলল, এখন এসব প্রশ্ন করার সময়? মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, তার মানে আপনি এখনো সিগারেট খান? আবির বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো। পরপর এদিক সেদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি মিথ্যা কথা বলি না মেঘ, তারপরও যদি তোর আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমার কিছুই বলার নাই। মেঘ হতবাক হয়ে গেছে। আবিরকে ইদানিং কিছু বললেই ছ্যাঁত করে ওঠে, বিশেষ করে বিশ্বাস নিয়ে কথা বললে তো উপায় নেই। মেঘ মনোযোগ দিয়ে কতক্ষণ আবিরকে দেখে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার, এভাবে কথা বলছেন কেন? আবির জোর গলায় বলা শুরু করলো, আমি কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করিনি, তোর তো নয়। সিগারেট আমার নেশা না। যখন কোনো বিষয়ে খুব বেশি রেগে থাকি, দিশা পাই না, তখন একটু সিগারেট খেতাম, এটুকুই। তারপর এত বছরে
হাতে গুনে কয়েকটা সিগারেটই খেয়েছি। এসব এখন অতীত। সিগারেট ছেড়েছি বহুদিন হলো। ছোঁয়নি পর্যন্ত। সেই দিনের পর তুই কোনোদিন আমার হাতে সিগারেট দেখেছিস? রুমে পেয়েছিস নাকি আমার গায়ে সিগারেটের গন্ধ পেয়েছিস? তবুও কেন এত অবিশ্বাস? তোর সন্দেহের তালিকায় কেন সবসময় আমার নামটাই থাকে? এখনো এই মানুষটাকে একবারে বিশ্বাস করা যায় না? আবিরের একরাশ হতাশ নিয়ে কথাগুলো বলছে। শেষ প্রশ্নগুলো বলার সময় আবিরের গলা কাঁপছিল। অজানা এক ক্রোধে আবির আবার দগদগে স্বরে বলল, তানভীরকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলি। মেঘ আর্তনাদ করে উঠল, কেন? আর যাই হোক, আবির কখনো কাউকে জোর করে না, অন্ততপক্ষে তাকে বিশ্বাস করতে তো নয়। আমার সত্যি গাড়িটা নিয়ে আসা উচিত ছিল। মেঘ মায়াবী দৃষ্টিতে চেয়ে শীতল কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি। সত্যি বলছি। ভাইয়াকে কল দিবেন না প্লিজ, আমি আপনার সাথে যাব। আবির উদাসীন কণ্ঠে বলল, যেখানে তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না, সেখানে তোর বাবা মায়ের চোখে তো আমি মস্ত বড় অপরাধী হয়ে যাব। তোর জ্বর হলে কেউ আমায় ছেড়ে কথা বলবে না। আবির দুপা এগোতেই মেঘ এক হাতে আবিরের আঙ্গুল ধরার চেষ্টা করে, কিন্তু আবির ছাড়িয়ে এগিয়ে যেতেই মেঘ তড়িঘড়ি করে আবিরের সামনে গিয়ে সরাসরি আবিরের শার্ট আঁকড়ে ধরে সাফাই দেওয়ার মতন করে আকুল কণ্ঠে বলে উঠল, আমি আর কোনোদিন আপনাকে এমন কথা বলবো না। আপনার কখনো অবিশ্বাস করব না। আপনি যা বলবেন, যে অবস্থায় বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। প্লিজ, আপনি রাগ করবেন না প্লিজ, আমি কানে ধরছি। এতক্ষণ আবির শক্ত হলেও মেঘের শেষ বাক্যে আবির তৎক্ষণাৎ মেঘের হাত চেপে ধরল। মেঘের হাত তখন আবিরের বুকেই ছিল। সবেমাত্র কান ধরার জন্য হাত তুলতে যাচ্ছিল, তার আগেই আবির আটকে দিয়েছে। আবিরের রাগ মুহূর্তেই দমে গেল। ভারী কণ্ঠে বলল, অতি সামান্য কারণে আবির কাউকে এত বড় শাস্তি দেবে না। মেঘ ফের বলে উঠল, আপনি রাগ করলে আমার খুব ভয় হয়। আবির অনুচিন্তন মনে বলল, কিসের ভয়? মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে হারানোর। ঝুম বৃষ্টিতে মেঘের বিড়বিড় করে বলা কথাটা আবির ঠিকমতো বুঝতে পারেনি। শিওর হতে আবির পুনরায় শোধালো, কি বললি? মেঘ কিছু না বলেই আবিরের উপর মাথা ঠেকালো। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার কারণে মেঘের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। অকস্মাৎ ভয়ে আবিরের বুক কাঁপছে। মেঘের শরীর যদি আবার খারাপ হয়? আবির তড়িঘড়ি করে বলল, শরীর খারাপ লাগছে? মেঘ সহসা আবিরের থেকে দূরে সরে দাঁড়ালো। প্রিয় মানুষের সাহচর্য পেয়ে মানুষ সব ভুলে যায়। মেঘের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘোরের মধ্যে এখন যে আবিরের বুকে মাথা রেখেছে সেটা খেয়ালই করেনি। আবির ডাকতেই মেঘের ঘোর কেটে গেছে। লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে। আবির পিছু পিছু ডাকছে, কিন্তু মেঘ তাকাতেই পারছে না। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথার কাছটা উপরে দু হাতে রাখলো, যেন সরাসরি বৃষ্টির পানি মেঘের মাথায় না পড়ে। মেঘ চোখ তুলে তাকিয়ে দেখলো একবার, পুনরায় লজ্জায় চোখ নামিয়ে নিল। আবির ভাই মানুষটা কেমন জানি, এই রাগ করে আবার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়। ওনার মন বোঝার সাধ্য পৃথিবীর কারণ নেই। কিছুটা এগোতেই মেঘ চা খাওয়ার জন্য বায়না ধরেছে, অথচ আবির খুঁজছে মেডিকেল শপ। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে অসময়ে মেঘকে নিয়ে বৃষ্টিতে ভিজে এখন নিজেই টেনশনে আছে। মেঘের সেই দিকে খেয়াল নেই। সে নিজের মতন ঘুরছে আর চার দোকান খুঁজছে। জীবনে প্রথমবার গভীর রাতে বৃষ্টিতে ভিজছে। মেঘের মন এমনিতেই খুব উতলা
হয়ে আছে তার উপর সাথে আবির ভাই। বাসার সব চিন্তা ভুলে বৃষ্টি উপভোগ করছে আর আবির ভাইয়ের সঙ্গে খুনসুটিতে মেতে আছে। অবশেষে একটা চায়ের দোকানে মেঘকে বসিয়ে আবির পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করেছে। উপরে টিনের চালে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। মেঘ আপন মনেই বর্ষা থেকে সেই চালের দিকে চেয়ে আছে। টিনের চালে মাতাল করা শব্দ মেঘের ভাবনার ছন্নছাড়া হয়ে যাচ্ছে। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বৃষ্টির শব্দটা ভালো লাগছে? হ্যাঁ, আগে বৃষ্টিকালে নানা বাড়িতে গেলে এই শব্দটা শুনতাম, অনেক ভালো লাগতো। কত বছর পর আবার শুনছি। আবির প্রশ্ন করলো, লাল চা খাবি না দুধ চা? লাল চা খাবো। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে ম্যাম। আবির চলে গেল। হঠাৎই মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠল, মামা আপনি বসুন, চা আমি বানাচ্ছি। মেঘ আটকে উঠে পেছনে ঘুরলো। সত্যি সত্যি আবির চা বানাচ্ছে। মেঘ তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। ভেতরে থাকা হৃৎপিণ্ড ছুটছে দিক বেদিক। ঠোঁটে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। অকস্মাৎ মনে দুশ্চিন্তারা ভর করেছে। নিজের অজান্তেই বলে উঠল, এত সুখ আমার কপালে সইবে তো? সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাঁঠা মেরে বলল, কি সব বাজে কথা ভাবছি। আবির 2 কাপ চা নিয়ে এগিয়ে আসলো। আদা লেবু দিয়ে 2 কাপ চা নিয়ে এসেছে। আবিরকে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসলো। মেঘকে 1 কাপ চা দিয়ে আবির পাশের চেয়ারে বসে চায়ে চুমুক দিল। মেঘ 1 চুমুক চা খেয়েই মেঘ মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞাসা করলো, আপনি আর ঠিক কি পারেন একটু বলবেন? আবির নির্বিকার ভঙ্গিতে বলল, বলতে পারবো না, তবে প্র্যাকটিক্যালি সব পারবো। বাহ, বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে। আপনি ছেলে হয়ে যা পারেন আমি মেয়ে হয়েও তা পারি না। আবির উদ্গ্রীব হয়ে বলল, আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না। আমি 1 নম্বরের অসভ্য আর অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ? তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি। মেঘ প্রশ্ন করল, আপনি অভদ্র এটা কে বলেছে? তোর আব্বু। মেঘ হেসে বলল, আব্বুর চোখে দুনিয়ার সব ছেলে অভদ্র। দেখবেন 2 দিন পর থেকে আদিও এভাবেই কথা শুনবে। আবিরও মলিন হাসল। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারোর পক্ষে সম্ভব না। তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা। আবির অভদ্র নয়, তবে অসভ্য তো বটেই। মেঘের কাছে পেলে আরো বেশি অসভ্য হয়ে যায়। এই জন্যই মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছে না। আবির ফোন চেক করতেই দেখলো মোট 17টা কল এসেছে। বাসা থেকে 8টা, তানভীরও 4-5টা কল দিয়েছে। ফুপি রাকিব ও কয়েকবার কল দিয়েছে। এখন ফোন দিলেই যে যার মতন কথা শোনাবে, তারপর আবার মন খারাপ হবে সেই ভেবে কাউকে কল ব্যাক করেনি। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেঘকে ওষুধ কিনে খাইয়েছে যাতে জ্বর না আসে। আবির আশেপাশে রিক্সা খুঁজছে। বাসার মানুষের থেকেও বেশি টেনশন হচ্ছে মেঘকে নিয়ে, কারণ মেঘের সামাল দেওয়ার মতন মানসিক অবস্থা আবিরের নেই। বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের 2 গাল গোলাপের ভেজা পাপড়ির মতো লাল টকটকে দুটো ঠোঁটে তাকানো মাত্রই আবিরের বুকে কম্পন অনুভূত করে। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কিন্তু মেঘ নিজের মতন করে কথা বলছে। হুটহাট আজগুবি
প্রশ্ন করতে শুরু করে যে প্রশ্নের উত্তর দেওয়ার মতন পরিস্থিতি আবিরের নেই। তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছে। একটা ফুলের দোকান দেখে মেঘ বলে উঠল, আবির ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দেবেন? না। কেন? গোলাপ ব্যতীত অন্য কোনো ফুল নেই? লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে, একটা নেই? বললাম তো না। মেঘ মন খারাপ করে দুটো বেলি ফুলের মালা নিয়েছে। আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল, দে, পরিয়ে দিই। প্রয়োজন নেই। কেন? কারণ এগুলো মিমের জন্য নিয়েছি। ওয়েট, আরো কয়েকটা নিয়ে আসছি। লাগবে না, আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন। আবির গম্ভীর কণ্ঠে বলল, চল সামনে যাই, সামনে হয়তো রিক্সা পাবো। মেঘ উষ্ণ স্বরে বলল, তবুও গোলাপ দিবেন না? না। মেঘ রেগে ফুঁসতে চলে যাচ্ছে। বৃষ্টি কমে এসেছে, তবে গাছ থেকে এখনো টুপটাপ করে পানি পড়ছে। আবির মেঘের গমন পথে চেয়ে ভারী কণ্ঠে বলল, যেই ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছে সেই ফুল আমার চোখে বিষের মতন। আবির সেই বিষ ছোবে না। এদিকে তানভীর বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমতেই আবিরকে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে, কিন্তু আবির ফোন ধরছেই না। হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে। অনেকদিন পর বন্যার ফোনে কল ঢুকেছে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা প্রশ্ন করলো, হ্যালো কে? তানভীর কপাল গুটিয়ে বলল, বাহ, এত অপরিচিত হয়ে গেলাম। বন্যা তৎক্ষণাৎ বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি তানভীর ভাই, নতুন ফোন, তাই নাম্বারটা সেভ ছিল না। ও আচ্ছা, ফোন কবে কিনলা? আজকেই কিনেছি। আপনি কি বাইরে? হ্যাঁ। কেন? বৃষ্টি, বাতাস এসবের শব্দ হচ্ছে মনে হয়। ও আচ্ছা, গাছতলায় বসে আছি তাই এমন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতেই একটু কাজ ছিল। রাতে খেয়েছো? জি। আপনি? হ্যাঁ, ফুপ্পিদের বাসায় খেয়ে আসলাম। ফুপ্পিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো থাকুন, রাখি এখন। কেন? ঘুমাবো। ও আচ্ছা, ঘুমাও। তানভীরের কথা শেষ হওয়া মাত্রই আবির, মেঘ এসেছে। যথারীতি তিনজনই কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে। রাত 11টার উপরে বেজে গেছে, অথচ তিন ভাই সোফায় বসে আছে। কাঠগড়ায় মেঘ, আবির আর তানভীর। মেঘ হাঁচি দিতেই আবির মাথা উঁচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, যার সূচনা মেঘের একটা হাঁচি করেই দিল। আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল, রুমে যা। মেঘ কোনো দিক না তাকিয়ে ভেজা জামা নিয়েই নিজের রুমের দিকে ছুটেছে। ড্রয়িং রুম, সিঁড়ি সব ভিজে গেছে। আলী আহমেদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরদের দেখলো। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তোমাদের এই অবস্থা কেন? আবির সাফাই দেওয়ার স্বরে বলল, আপনি বলেছেন বাইক যেন না চালাই, আর রাস্তায় রিক্সা পাইনি। গাড়ি নেওনি কেন? ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না। বাসা পর্যন্ত না যাক, রাস্তা পর্যন্ত তো যেত। রাস্তায় রাখবো, তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে চুরি হলে গাড়ির দায় কে নেবে? আমি? আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলল, তুমি না নিলে তোমার বাপেই না হয় দায় নিত। যত যাই হোক, গাড়িটা তো তোমার বাপেরই। আবির মৃদু হেসে বলল, আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমিও অযথা কোনো দায় নিতে চাই না। মোজাম্মেল খান চেঁচিয়ে উঠলেন, তোমাদের ঘাটটারামের জন্য আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ? ওর কিছু হলে? আবির রাশভারী কণ্ঠে বলল, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। এত রাতে এখানে কথা বাড়ালে ঝামেলা হবে ভেবে মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা ছেড়ে উঠে চলে গেছেন। ইকবাল খানও নিজের রুমে চলে গেছেন। আলী আহমেদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মোছার কথা বলে নিজেও ভেতরে চলে গেছেন। আবির ভেতরে ফুঁসছে। রুমে গিয়ে রাগে বিছানার উপরে ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে। আবিরের রাগে একমাত্র কারণ সে নিজেই। আবির শাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে
মেঘের জন্য স্যুপ আর কফি করে নিয়ে গেছে। মেঘকে ডাকতেই মেঘ দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, ভিতরে আসুন। আবির গুরুতর কণ্ঠে বলল, না থাক, এখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি। মেঘ আহাম্মুকের মতন তাকিয়ে থেকে খাবারগুলো নিল। আবির সঙ্গে সঙ্গে চলে গেছে। তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে এসেছে, মূলত মিনহাজদের ব্যাপারে কথা বলতে এসেছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায় না। তানভীরকে প্রথম এক দুইবার জিজ্ঞাসা করলেও এরপর থেকে একবারের জন্য তাদের কথা জিজ্ঞাসা করেনি। তানভীর আজ নিজে থেকেই কথা বলতে এসেছে। আজ শুক্রবার, ফুপিদের বাসায় আজকে সবার দাওয়াত। নামাজ পড়ে সবাই রওনা দিয়েছে। আবির, তানভীররা মেঘ, মিম, আদি, ইকবাল খানের গাড়িতে যাচ্ছে। বাকিরা আলী আহমেদ খানের গাড়িতে। আরিফ আর আসিফ দুইজনেই গলির মোড় থেকে ওনাদের এগিয়ে নিয়ে এসেছে। মিম আরিফকে দেখে বড় করে ভেঙচি কাটলো। আত্মীয়তা সম্পর্কের খাতিরে আরিফ মৃদুভাবে হাসলো। মেঘ মিমকে সারাদিন সামলে রেখেছে, যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী পরশু থেকে রমজান শুরু, তাই ফুপিদের জোরাজোরিতে আজই সবাইকে আসতে হলো। ফুপির সাথে সবাই খুব ফর্মাল সম্পর্ক। আবিররা ফুপিদের যতটা আপন করে নিয়েছে, বড়রা ঠিক ততটা পারছে না। মাঝরাতে হঠাৎই আবিরের ফোনে কল বাজছে। আবির ঘুমের ঘোরে প্রথম কলটা ধরে প্রথমে কেটে দিয়েছে। কিছুক্ষণ বাদে আবারও ফোনে কল বাজছে। আবির কল রিসিভ করে অর্ধ ঘুমন্ত অবস্থায় জিজ্ঞাসা করলো, কে? পেতনি। আবির ঘুমের ঘরে মুচকি হাসলো। ঠোঁটের কোণায় হাসি রেখে বিমোহিত কণ্ঠে জানতে চাইল, আবির কি কোনো অন্যায় করেছে? তা না হলে মাঝরাতে পরীর বদলে পেতনি কেন কল দিবে আমায়? হ্যাঁ, আপনি মস্ত বড় অপরাধ করেছেন। আবিরের চোখ বন্ধ, এখনো ঘুমের রেশ লেগে আছে চোখে মুখে। আধা ঘুমে থেকে আবির পুনরায় প্রশ্ন করলো, সর্বনাশ, অপরাধটা কি বলা যাবে? মেঘ নিচু কণ্ঠে বলল, আপনি আমার প্রথম কলটা ধরেন নাই কেন? আবির চোখ মেলে ফোনের দিকে তাকালো, তড়িঘড়ি করে কল লিস্ট চেক করলো। মেঘের ঘুমের ঘোরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকে ঠান্ডা কণ্ঠে বলল, উপস, সরি। ঘুমের মধ্যে কিভাবে বুঝবো যে আপনি কল দিয়েছেন? সরি। সদ্য ঘুম থেকে ওঠা আবিরের ভাঙা ভাঙা কণ্ঠ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে গেছে। মনে হচ্ছে কি যেন হৃদয়ে ছুরির ন্যায় তোলপাড় চালাচ্ছে, সবকিছু যেন মুহূর্তেই তছনছ করে দেবে। মেঘ বুকের বা প্রকোষ্ঠে হাত রেখে নিজেকে সংযত করে স্থির কণ্ঠে প্রশ্ন করলো, সেহরি খাবেন না? উঠুন। আবির নীরস গলায় বলল, না খেয়ে কত রমজান কাটিয়েছি, এখন না খেয়ে রোজা রাখার অভ্যাস হয়ে গেছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, না খেয়ে থাকতেন কেন? তখন তো আর কেউ কল দিয়ে জাগিয়ে দিত না আমায়। মেঘ চাপা স্বরে বলে উঠল, এখন যেহেতু জাগিয়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি উঠুন, আমি রাখছি। আবির তপ্ত স্বরে ডাকলো, মেঘ। জি। নিজেকে সবকিছুতে জড়িয়ে রাখিস, কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে শোধালো, রাত বিরেতে এসব কি কথা বলছেন? উঠবেন নাকি উঠবেন না বলুন। আরে বাবা, এক্ষুনি উঠছি, হাত মুখ ধুয়ে আসছি। ওকে। মেঘ কল কেটে তাড়াতাড়ি নিচে এসেছে। এতক্ষণে টেবিলের খাবার রেডি।
প্রথম রোজা বলে আজ আদিও উঠেছে। আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যেই নিচে এসেছে। আসার সময় তানভীরকেও ডেকে নিয়ে এসেছে। মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভ্রু নাচালো। মেঘ অপ্রখর হেসে চিবুক নামিয়ে নিল। খাওয়ার শেষে যে যার মতন রুমে চলে গেছে। আবির নামাজের জন্য রেডি হচ্ছে। মেঘ রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছে। বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল। বন্যা কল রিসিভ করা মাত্রই মেঘকে বলে উঠল, আসসালামু আলাইকুম। সেহরি খেয়েছো জানো? মাত্রই খেয়ে আসলাম। তুমি খেয়েছো বেবি? হ্যাঁ খেয়েছি, এখন রেস্ট নিচ্ছি। বন্যা ঠাট্টা স্বরে বলল, সাবধান, রোজা রমজানের দিনের বেলায় মনকে সংযত রাখিস। আবির ভাইকে ড্যাব ড্যাব করে দেখিস না, আর ওনাকে নিয়ে বেশি ভাবিস না। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ওনাকে দেখবো কিভাবে? উনি সারাদিন অফিসে থাকবেন। আচ্ছা একটা কথা বলি। কি? আমি যদি রোজা রেখে পাঞ্জাবি বা শার্টে পেন্ট করি তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে? বন্যা হাসতে হাসতে বলল, হ্যাঁ হয়ে যাবে, কারণ তুই রং করতে করতে আবির ভাইয়ের কথা ভাববি। তুই দিনের বেলায় জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, রাখি। বন্যা কল কাটতেই দেখলো তানভীরের আইডি থেকে মেসেজ এসেছে, ছোট্ট করে লেখা, সেহরি খেয়েছো? বন্যা উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ। আপনি খেয়েছেন? হ্যাঁ। কোনো পাশ থেকে আর কোনো মেসেজ আসলো না। তানভীর 2-3 বার কিছু লিখেও বারবার মুছে দিচ্ছে। কিছু একটা বললে সেই মেসেজ মেঘকে দেখালে বোনের নজরে তানভীর ছোট হয়ে যাবে, সেই সব ভেবেই তানভীর কিছু লিখতে পারছে না। প্রায় 5 মিনিট পর বন্যার আইডি থেকে মেসেজ আসলো, গুড নাইট। তানভীর মলিন হেসে লিখল, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। সকালে মেঘের ঘুম ভাঙার আগেই আবির অফিস চলে গেছে। বাড়ি সম্পূর্ণ নীরব। মেঘ একে একে সবার রুমেই চক্কর দিয়ে এসেছে। মিম আদি টিউশনে গেছে। তানভীর, আবির, আলী আহমেদ খানরা কেউ বাসায় নেই। বাড়ির 3 কর্ত্রী নিজেদের রুমে কোরআন শরীফ পড়ছে। মেঘ ঘুরে ফিরে নিজের রুমে এসে শাওয়ার নিয়ে অজু করে সেও কোরআন শরীফ পড়তে বসেছে। ইফতারির আগ মুহূর্তে আবিররা বাসায় ফিরেছে। প্রথম রোজা, তাই মালিয়া খান বারবার সবাইকে বলে দিয়েছেন যেন ইফতারির আগেই চলে আসে। মেঘ শরবত বানাচ্ছে, মিম মেঘকে সাহায্য করছে, আর আদি দুপুর থেকে সোফায় পড়ে আছে। 10 মিনিট পর পর জিজ্ঞাসা করে, মেঘ আপু আর কতক্ষণ পরে আজান দিবে? মেঘ আর মিম আদিকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গেছে। আদি সেই যে সোফায় শুয়েছে, আর উঠতে পারছে না। আবির ইফতারির আগে এসে আদিকে কোলে করে সোফায় নিয়ে বসিয়েছে। চেয়ারে বসেও আদি হেলে পড়ে যাচ্ছে। আদির অবস্থা দেখে মিম মিটিমিটি হাসছে। আলী আহমেদ খান বাড়ি কণ্ঠে বলল, এভাবে হেসো না, এমন দিন সবাই পার করে এসেছে। সঙ্গে সঙ্গে মিমের হাসি থেমে গেছে। চুপচাপ ইফতারির কাছে বসে পড়েছে। মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতে একটু পরপর চিনি দিচ্ছে। প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব মেঘ নিয়েছে। যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে। এর জন্য আরো বেশি ভয় পাচ্ছে। আবারও চিনি দিতে যাবে, তখনই আবির মৃদুস্বরে বলল, আর কত চিনি দিবি? থাম এবার। তোর চিনি দেওয়ার দেখে একদিনেই সবার ডায়াবেটিস হয়ে যাবে। মেঘ কপাল গুটিয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। তানভীর বলে উঠল, প্রথমবার শরবত বানাচ্ছে তাই এই অবস্থা, শক্তখানিক বানালেই অভ্যাস হয়ে যাবে। আকলিমা খান রান্নাঘর থেকে আসতে আসতে প্রশ্ন করলেন, তানভীর, সবসময় তুই শরবত বানাস, এবার দায়িত্ব মেঘকে দিয়েছিস কেন? তানভীর মুচকি হেসে বলল, সবসময় আমার শরবত খেয়েছো, এবার আমার বোনের হাতে শরবত খাবে, সমস্যা কি? এ রমজান যেমন স্পেশাল তেমন শরবতটাও স্পেশাল হবে। রমজান স্পেশাল কেন? বারে কত বছর পর ভাইয়ার সাথে রমজান পালন করছি, তাছাড়া আমাদের ফুপিকেও পেয়েছি, স্পেশাল হবে না? হ্যাঁ অবশ্যই। ব্যস্ততার মধ্যে রমজান কাটছে সবাই। ঈদের ছুটির মধ্যে বেশিরভাগ
কাজ আগে ভাগে শেষ করে রাখছে। সময় করে ইকবাল খান সিলেট আর মোজাম্মেল খান কিছুদিনের জন্য রাজশাহীতে গেছেন। আলী আহমেদ খান আর আবির মিলেই অফিস সামলাচ্ছে। আলী আহমেদ খান ইফতারির আগে আগে বাসায় চলে গেলেও আবির প্রতিদিন ফিরতে পারে না। আব্বুর অফিসের কাজ শেষ করে নিজের অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে রাস্তাতেই মাগরিবের আজান পড়ে যায়। মাঝে মাঝে রাকিবদের সাথে ইফতারি করে, কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই মেঘকে কল দেয়। কল দিয়ে প্রথম প্রশ্নটাই থাকে, ইফতারি করেছেন? কি কি খেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, বাসায় কখন আসবেন? প্রতিদিনই মেঘের একই রুটিন। আবিরের বাসায় ফেরার সময় অনুযায়ী মেঘ নিজের কাজ শেষ করে। আবির বাসায় ইফতারি করে বের হলে ফিরতে ফিরতে প্রায় 1-2টা বাজায়। আর ইফতারি বাইরে করলে তারাবির নামাজ শেষে বাসায় চলে আসে। মেঘও সেই অনুযায়ী নামাজ শেষ করে পাঞ্জাবি ডিজাইন করতে বসে। আবির ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। রাত ছাড়া এখন আবিরকে দেখা যায় না বললেই চলে, তাই রাতটা আবিরকে দেখার উত্তম সময়। যেদিন আবির বেশি রাত করে বাসায় ফিরে সেই দিন সেহরিতে আবির মেঘকে আগে কল দেয়। অন্যান্য দিনগুলোতে মেঘ আবিরকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। পাশাপাশি রুমে থেকেও সামনাসামনি কারোর মুখে কোনো কথা নেই। আজ শুক্রবার, অফিস বন্ধ থাকায় আবির সকাল থেকেই জামা কাপড় ধুয়েছে। মেঘ কোনো কারণে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে আবিরের শার্ট আর টি শার্টে। সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যা বেশি। সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে মেঘ নিচে নামছে। আবির আরো কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে উপরে উঠছে। মেঘকে বিড়বিড় করে নামতে দেখে প্রশ্ন করলো, ভর দুপুরে ছাদে গিয়েছিলি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, একটা মানুষের 27টা সাদা শার্ট কিভাবে থাকতে পারে? আবির ভ্রু কুঁচকে স্বাভাবিক কণ্ঠে বলল, আরো 5টা এখনো পরিনি। এত শার্ট দিয়ে কি করেন? ধুয়ে দিলাম, যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দেব। মেঘ চাপা স্বরে আওড়ালো, আমাকে 2টো শার্ট দিয়েন। আবির ভারী কণ্ঠে শোধালো, তোর শার্ট লাগবে? মেঘ বিপুল চোখে চেয়ে তাড়াতাড়ি এপাশ ওপাশ মাথা নেড়ে মনে মনে বলল, ইস, উনি শুনে ফেললেন। মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে। আবির নামাজ পড়ে এসে সেই যে ঘুমিয়েছে, এর মধ্যে রাকিব প্রায় 22টা কল দিয়েছে। আবির ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয়ে ভয়ে কল দিল। রাকিব কল রিসিভ করেই হুঙ্কার দিল, আজকে রোজা রেখেছি বলে তোকে বকতে পারছি না। এতগুলো কল দিলাম, কই ছিলি? ফোন সাইলেন্ট করে ঘুমাচ্ছিলাম। কেন? একটু ঝামেলা হয়েছে। একটু না, বেশি ঝামেলা। ফোনে বলবি নাকি দেখা করবি? ইফতারি করে বের হোস। আবির উষ্ণ স্বরে জানালো, শরীরটা খুব দুর্বল। তো তুই বাসায় আয়, এক্ষুনি চলে আয়, সমস্যা নেই। না না, এখন আসলে সবার সাথে ইফতারি করতে হবে। তোর বাপরে আমি বিরাট ভয় পাই। উনি আমার দিকে তাকালেই মনে হয় আমি গড়গড় করে সব বলে দেব। কি বলে দিবি? তোর আর মেঘের ব্যাপারে যা জানি সব এমনিতেই মুখ ফসকে বলে দেব। তার চেয়ে বরং ইফতারির পরে আসি। তোর ইচ্ছা। নামাজ শেষে আবির বাসায় আসার 10 মিনিট পরই রাকিব বাসায় এসেছে। মালিহা খানকে ভালো মন্দ জিজ্ঞাসা করে সরাসরি আবিরের রুমে চলে গেছে। আবিরকে বিস্তারিত ঘটনা বলার পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এখন কি চাস? আমি রিয়াকে বিয়ে করতে চাই। এখনই বিয়ে করবি? সব জানাজানি হয়ে গেছে। এই অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেলা আরো বাড়বে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে আন্টিকে তুই বোঝা। গতকাল রাত থেকে আম্মু আমার সাথে কথা বলে না। প্রথমে ভেবেছি ঠিক হয়ে যাবে। আজকে বিকাল নাগাদ যখন কথায় বলছে না, তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে এসেছি। এখন আমি কি করতে পারি সেটা বল। রাকিব মলিন হেসে বলল, তুই আম্মুকে বোঝাবি। আবির হুঙ্কার দিয়ে উঠল, আমি আমার পরিবার মানাতে পারছি না বলেই বিয়ে করতে পারছি না, সেখানে তুই এসেছিস আমাকে দিয়ে তোর পরিবার মানাতে। বাহ রাকিব, বাহ। প্লিজ বন্ধু, তুই ছাড়া
আমার কি আছে বল? তুই আমার কাছে যে কোনো সমস্যার সমাধান চা, আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু যে মার প্যাচে আমি আটকে আছি সেটার সমাধান আমার কাছে চাস না। রাকিব আকুল কণ্ঠে বলে উঠল, এতদিন আমার বাসায় সমস্যা ছিল না, শুধু রিয়ার বাসায় সমস্যা ছিল, কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মু প্যাচ ধরে বসে আছে। জান্নাতকে আম্মু বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আম্মুর কথা মানার অবস্থাতে নেই। আবির রাশভারী কণ্ঠে বলল, দেখ এই সমাধান আমার কাছে নেই। তুই যেমন আব্বুকে ভয় পাস, আমিও তেমন আন্টিকে ভয় পাই। আমার এখনো মনে আছে, ছোটবেলায় গণিত পরীক্ষায় তুই 2 নাম্বার কম পেয়েছিলি বলে রাস্তার মাঝে তোকে কি মাইরটাইনা দিয়েছিল। সেই থেকে আমি তোর বাসায় যাই না। তুই না গেলে কি হবে? আম্মু তোকে খুব ভালোবাসে। তোর কথা বললে যে কোনো অনুমতি দিয়ে দেন, কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস, তাই তোকে নিয়ে যেতে হবে। আমার পাটা ঠিক হয়েছে বেশি দিন হয়নি। আব্বু এখনো বাইক চালানোর অনুমতি দেননি। রিক্সা করে অফিসে যাই আমি, সেখানে তোর বিয়ের কথা বলতে তোদের বাসায় যাই আর আন্টির হাতে মায়ের খেয়ে আবারও বিছানায় পড়ি নাকি? গতবার আমার শ্বশুর বেশি না, মাত্র 2 ঘন্টা ঝাড়ছিল, এবার কিছু হলে সোজা মার্ডার করে ফেলবে। তুই কি চাস না আমি বিয়ে করি? দু একটা পরি আমাদের সংসারে আসুক, তোকে চাচ্চু বলে ডাকুক, আর আমায় আব্বু। রাকিব গুরুগম্ভীর কণ্ঠে বলল, একটা প্রবাদ বাক্য আছে, ওইব পোলা ডাকবো বাপ, তে যাব মনের পাপ। তোর অবস্থা হয়েছে এমন। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, আমার পোলা লাগবো না, একটা মেয়ে হলেই হবে, যাকে ঘিরে আমাদের ছোটখাটো একটা সংসার হবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, আর কত স্বপ্নে ভাসবি, এবার বাস্তবে আয়, বাস্তবে এসে আমাকে বাঁচা। আমি পারবো না, দুঃখিত। মেয়েকে দরজা থেকে উচ্চস্বরে বলল, আসবো? আবির ঠোঁটে হাসি রেখে বলল, হ্যাঁ আসেন। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, বড় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। রাকিব ঘাড় ফিরিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো নেই, আমার অবস্থা খুব খারাপ। কেন ভাইয়া, কি হয়েছে? তোমার আবির ভাইকে একটু বলো আমাকে সাহায্য করতে, তাছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না। তুমি একবার বলো মেঘ। মেঘ ভ্রু কুঁচকিয়ে সরু নেত্রে চেয়ে আছে, আচমকা প্রশ্ন করলো, কি বলবো? আবির গম্ভীর কণ্ঠে বলল, কিছু না, তুই রুমে যা। না মেঘ, তুমি যাবে না, তুমি আবিরকে একবার বলো, তারপর চলে যাও। মেঘ আবারও প্রশ্ন করলো, বলবো কি আমি? তুমি বলো আমাকে যেন আবির সাহায্য করে। মেঘ আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে মৃদুস্বরে বলল, রাকিব ভাই কিসের সাহায্য চাচ্ছে, করে ফেলুন সাহায্য। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, তুই যা এখন। রাকিব পুনরায় বলে উঠল, আপু তুমি জিজ্ঞাসা করো আবির সাহায্য করবে কিনা, হ্যাঁ অথবা না। আবির চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ করবো সাহায্য। হয়েছে? রাকিব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বলল, এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড। আবির অগ্নিদৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। মেঘ চলে যেতে নিয়ে পুনরায় প্রশ্ন করলো, আচ্ছা কি হয়েছে? রাকিব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, তুমি রিয়াকে চেনো? আপনার গার্লফ্রেন্ড রিয়া আপু? রাকিব আবিরের দিকে তাকিয়ে বলল, বাহ আবির। পুনরায় মেঘকে বলল, হ্যাঁ, আমাদের বাসায় সবাই রিয়ার ব্যাপারে মোটামুটি জানতো। রিয়া 2 একবার আমাদের বাসায়ও এসেছিল, সবার সাথে আলাপও হয়েছিল। রিয়া শারীরিকভাবে একটু অসুস্থ, এটা আমার বাসায় কেউ জানতো না। গতকাল কথায় এটা বলেছি, তারপর থেকেই শুরু হয়েছে আম্মুর চিল্লাচিল্লি। বাড়ির বড় বউ হবে, রোগী হলে কিভাবে হবে, লোকে কি বলবে, সারা জীবন ডাক্তারের কাছে দৌড়াতে শেষ হয়ে যাবে, আরো কত কি।
আম্মু এখন আমার সাথে কথা বলছে না, তাই তোমার আবির ভাইকে বলেছি আমাদের বাসায় যেতে, আম্মুকে একটু বোঝাতে। রিয়াপুর কি সমস্যা? শ্বাসকষ্ট, অ্যালার্জি সমস্যা, আরো কিছু সমস্যা আছে। মেঘ জানালা দিয়ে বাইরে তাকিয়ে উদাসীন কণ্ঠে মনে মনে বলল, রিয়াপুর সামান্য সমস্যার কারণে আন্টি কত বছরের সম্পর্ক মানছে না, আর আমি যে তার ছেঁড়া এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নিবে? আবির মেঘকে ডাকতেই মেঘ নড়ে চড়ে উঠল। কথা শেষ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ যেতেই রাকিব বলল, আজ মেঘ এসেছিল বলেই বেঁচে গেলাম। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোককে এজন্যই বলে কাউকে দুর্বল জায়গা চিনাতে নেই। আমি নিজেই এখন আধমরা, তাই তো মেঘকে দিয়ে সাহায্য চাইলাম। আচ্ছা, তুই না একবার বলেছিলে মেঘ অসুস্থ? ঠিকই তো দেখলাম। আবির কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল, অসুস্থ না রে, বৃষ্টিতে ভিজেছিলাম। ধমকের হাত থেকে বাঁচাতে শ্বশুরের মুখের উপর বলেছিলাম, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। যেই কথা সেই কাজ। আমার শ্বশুর সকাল বিকাল দেখে মেয়ের জ্বর সর্দি এসেছে কিনা, কারণ কিছু একটা হলেই আমাকে ইচ্ছা মতো ঝাড়তে পারবে। উনি যদি ডালে ডালে চলেন তবে আমিও চলি পাতায় পাতায়। সপ্তাহখানিক মেয়েকে গরম পানির উপরে রেখেছি, সারাক্ষণ গরম পানি খাইয়েছি, অ্যান্টিবায়োটিক খাইয়েছি, প্রাকৃতিক ওষুধ সহ যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলেছি। আল্লাহর রহমতে সর্দি কাশি কিছুই হয়নি। তোর জীবন এখন ডিসকভারি চ্যানেলের বাঘ আর হরিণের মতন হয়েছে। জামাই ষষ্ঠীর চ্যালেঞ্জ। চাচ্চু যেদিন জানতে পারবে ওনার পরীর মতন মেয়ের পেছনে তোর মতো বানর ঘুরঘুর করছে, তখন ওনার কি অবস্থা হবে? সেই দিন নিয়ে এখনো ভাবিনি, যা হবে সেই দিনই হবে। বাঁচা আর মরা দুই হাতে নিয়েই ওদের সম্মুখীন হব। আচ্ছা, এখন চল, নামাজ পড়ে আমাদের বাসায় যাবি। আবির আচ্ছা বলার আগেই জান্নাত আবিরের নাম্বারে কল দিল। আবির রিসিভ করে জান্নাত বলল, আবির ভাই, রাকিব ভাইয়া বাসা থেকে চলে গেছে। ভাইয়ার ফোন বন্ধ। আম্মু টেনশনে অসুস্থ হয়ে পড়েছিল, এখন কিছুটা সুস্থ হয়েছে। ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছেন। আপনি ভাইয়াকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ। আচ্ছা, আসছি। আবির আর রাকিব ঘন্টাখানিকের মধ্যে রাকিবদের বাসায় এসেছে। আন্টি আঙ্কেলের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করিয়েছেন। সঙ্গে সঙ্গে রিয়াকে কল দিয়ে রিয়ার আম্মুর সাথেও কথা বলে। প্রায় ঘন্টা দুয়েক আলাপ আলোচনা শেষে রাকিব আর রিয়ার বিয়ে ঠিক হয়েছে। ঈদের একদিন পরেই বিয়ে। রিয়ার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই এই বিয়েতে রাজি না, তাই মোটামুটি ঘরোয়াভাবেই বাসাতেই প্রোগ্রাম করা হবে। আবির বাসায় ফিরতে আলী আহমেদ খান শোধালেন, কোথায় ছিলে? রাকিবের বাসায় গিয়েছিলাম। রাকিব, দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসলো, আবার তুমিও এখন ওদের বাসায় থেকে ফিরেছ। কোনো সমস্যা? না আব্বু, তেমন কোনো সমস্যা না। রাকিবের বিয়ে ঠিক হয়েছে ঈদের একদিন পরে। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, কোথায় ঈদের পর তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তা না হয়ে তোমার বন্ধুর বিয়ে হচ্ছে। তোমার বন্ধু বিয়ে করছে, ভালো। আবির মনে মনে আড়ালো, যাকে বিয়ে করতে চাই তাকে বিয়ে না দিয়ে এই ঈদে কেন? একের পর ঈদ কেটে গেলেও আবির অন্য কাউকে বিয়ে করবে না। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরেই ঈদ উল ফিতর। খানবাড়িতে শপিং এর মেলা বসেছে। আলী আহমেদ খান, ইকবাল খান, মোজাম্মেল খান তিনজনেই আলাদা আলাদা ভাবে সবার জন্য জামা কাপড় এনেছেন। বছরে একবারই ওনারা নিজে শপিং এ যান। তাছাড়া তানভীরও সবার জন্য জামা কাপড় এনেছে। বাড়ির ছোট দুই কর্ত্রী একদিন মেঘদের শপিং এ নিয়ে গিয়ে সবার জন্য শপিং করিয়ে এনেছে। মেঘের অলরেডি
ড্রেস হয়ে গেছে, তবে কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে এখনো কিছু পাওয়া হয়নি, তাই মেঘের মন তেমন ভালো না। আবিরদের পাঞ্জাবি টি শার্টের কাজ কমপ্লিট, এখন শুধু দেওয়ার অপেক্ষা। আজ সকাল থেকে তানভীর আবিরকে খুঁজছে। আবির রাকিবদের বিয়ের শপিং করতে বেরিয়েছে। আবির দুপুরের দিকে বাসায় আসতেই তানভীর ছুটে গেল। আবির নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? তানভীর অনুচ্ছ হেসে বলল, ওর জন্য একটা ড্রেস কিনেছি, কিভাবে দেব বুঝতে পারছি না, হেল্প করো। আমার হেল্প করতে হবে কেন? সামনে যেতে না চাইলে নিজের বুদ্ধি কাজে লাগা। মানে তোর বোনকে যেভাবে গিফট পাঠিয়েছিলে সেভাবেই পাঠা। ও যদি না পড়ে? এত চিন্তা করলে অকালে চুল পেকে যাবে। তোর কাজ গিফট দেওয়া, একসেপ্ট করবে কিনা করবে সেটা তার বিষয়। ঠিক আছে। তানভীর বন্যার ঠিকানা দিয়ে ড্রেস কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। কুরিয়ার থেকে বক্স নিয়ে বন্যা রুমে গেল। সন্দেহ নিয়ে বক্স খুলতেই বিশাল গর্জিয়াস এক ড্রেস বের হলো। ড্রেসের ওজনই বলে দিচ্ছে ড্রেসটা অনেক দামি। বন্যা সঙ্গে সঙ্গে মেঘকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। মেঘ অনুচ্চত কণ্ঠে বলল, গিফট কে পাঠালো সেটা বড় বিষয় না, গিফট পেয়েছিস এটা নিয়ে খুশি থাক। এত দামি ড্রেস কি করব আমি? কেউ হয়তো ভুলে পাঠিয়েছে। মেঘ তো তাড়িত বেগে বলল, আরে বোকা, ঠিকানা তোর, ফোন নাম্বারও তোর, মানে কেউ ইচ্ছে করে তোকে পাঠিয়েছে। আমি এই ড্রেস পরবো না, যেভাবে আছে সেভাবেই রেখে দিব। মেঘ সঙ্গীনভাবে ধমকে উঠল, তুই ড্রেস না পরলে মজাটা করবো কিভাবে? কিসের মজা? তুই ড্রেসটা পরে ছবি তুলে একটা ছবি ফেসবুকে পোস্ট করবি, তারপর দেখবি পরিচিত মানুষের বাইরে কে তোর ছবিতে রিয়াক্ট দেয়, সেখান থেকে খুঁজে নিব মনে মনে কে তোকে পছন্দ করে, আর কোন বড়লোক বাপের ছেলে এত দামি ড্রেস তোর জন্য পাঠায়। আমি পারবো না। চুপ, আমি যা বলছি তাই হবে। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না, মানে শুনবো না। কিরে, তোর আবার কি হলো? না, দেখছিলাম আবির ভাইয়ের স্টাইলে কথা বলতে কেমন লাগে। রাখি এখন, টাটা। আচ্ছা টাটা। আগামীকাল ঈদ। মেঘ এখনো অপেক্ষায় আছে আবির তাকে একটা ড্রেস গিফট করেছে, আর সেটা মেঘ ঈদের দিন সকালে পরবে, অথচ আবির এখনো ড্রেস দিচ্ছে না। এদিকে দুপুর থেকে হালিমা খান মেঘদের পার্লারে যেতে বলছেন। মেহেদি দেওয়ার জন্য বুকিং দিয়ে রেখেছে আরো 1 মাস আগে, কিন্তু মেঘের পার্লার যাওয়াতে মনোযোগ নেই। এক ফাঁকে মেঘ ছুটে গেল আবিরের রুমে। আবিরকে ডেকে বলল, আবির ভাই, আপনি আমায় মেহেদি দিয়ে দেবেন না? কেন, মেহেদি আর্টিস্ট কোথায়? আর্টিস্টের কাছে দেব না, আপনি রাতে দিয়ে দেবেন। আমি পারবো না। মিমকে নিয়ে তাড়াতাড়ি মেহেদি দিতে যা, ইফতারির আগে চলে আসিস। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মাইশা আপুর বিয়েতে আপনি কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিলেন, আজকে একটু দিয়ে দেন না প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ উল্টাপাল্টা বায়না ধরিস না, যা বলছি তা শোন। মেঘ মন খারাপ করে নিজের রুমে চলে গেছে। মেহেদি দিবে না বলার পরও বাড়ির সবাই জোর করে পার্লারে পাঠিয়েছে। সন্ধ্যার দিকে বাসায় ফিরেই মেঘ দেখলো তার বিছানার উপর একটা শপিং ব্যাগ রাখা। শপিংয়ে 2টা ড্রেস, একটা হলুদ আর একটা গাঢ় নীল রঙের। 2টা ড্রেসই খুব সুন্দর, তবে মেঘের নীল ড্রেসটা বেশি পছন্দ হয়েছে। মেঘ ড্রেস দেখতে দেখতে আজান পড়ে গেছে। মেঘ দ্রুত ইফতারি করতে চলে গেছে। ইফতার করে রুমে এসে নামাজ শেষে আবারও ড্রেসগুলো দেখছে। আবির এশার নামাজ পড়ে বের হতেই মেঘ আবিরের জন্য ডিজাইন করা 2টো পাঞ্জাবি আর টি শার্ট গুলো আবিরের রুমে রেখে এসেছে। তানভীরের রুমেও একটা পাঞ্জাবি আর একটা টি শার্ট রেখে এসেছে। আবির কিছুক্ষণ পর রুমে এসে দেখলো পাঞ্জাবির উপরে ছোট একটা চিলকুট। হাতে নিয়ে দেখলো এতে লেখা, আপনার স্প্যারোর দেওয়া প্রথম পাঞ্জাবি, ভালো লাগলে চোখ
খুলে পড়বেন, ভালো না লাগলে চোখ বন্ধ করে পড়বেন, তবুও পড়তে হবে। সাথে আর একটা চিলকুটে লেখা, আপনি আমার কোমল মনে আঘাত দিয়েছেন, তাই আমি রাগ করেছি, খুব রাগ করেছি। সামান্য একটু মেহেদি দিয়ে দিলে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যেত না। আপনি আমার মনে ছোট ছোট অভিযোগের সৃষ্টি বিশালাকার পর্বত। আপনাকে ঘিরে আমার যত অভিযোগ ছিল সব ঈদের চাঁদের কাছে সঁপে দিয়েছি। তবুও দোয়া করি আপনি ভালো থাকুন, পৃথিবীর সব সুখ আপনাকে ঘিরে থাকুক। ঈদ মোবারক। আবির চিরকুটটা পড়ে মুচকি হেসে বলল, পৃথিবীর সব সুখ যদি আমায় ঘিরে রাখে, তবে আমি সেই সুখের চাদর দিয়ে তোকে ঘিরে রাখবো। তোর মনের ঘরে চুল পরিমাণ অভিযোগ ঢোকার রাস্তাও রাখবো না। তোকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। একদিন কেন, সারা জীবন তোকে রাঙিয়ে রাখার দায়িত্ব আমি নেব ইনশাল্লাহ। মেঘ আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে উঠে শাওয়ার নিতে চলে গেছে। ফজরের নামাজ পড়ে ঘন্টাখানেক কুরআন শরীফ পড়েছে। তারপর বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যে মেঘের দু চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়া শুরু করেছে। দাদা দাদু সহ যত আত্মীয় স্বজন মারা গেছে তাদের কথা ভেবেই মেঘ কাঁদছে। নামাজ পড়েও তাদের জন্য দোয়া করেছে। ঘন্টাখানিক চুপচাপ দাঁড়িয়ে থেকে মেঘ ওয়াশরুমে থেকে হাত মুখ ধুয়ে রেডি হতে শুরু করলো। বিছানায় ছড়ানো 8টা ড্রেস, সবগুলো সুন্দর, কিন্তু মেঘের নজর এক আবিরের ড্রেসে আটকে গেছে। খুব ভেবেচিন্তে আবিরের দেওয়া নীল রঙের ড্রেসটাই পরেছে, সাথে নীল রঙের বড় বড় কানের দুল, হাতে নীল চুড়ি। শুরুতেই চুল শুকিয়ে স্ট্রেট করে নিয়েছিল। সেই চুলের মাঝখানে সিঁথি করে দুই পাশে দুটো কাকড়া বেল্ট দিয়ে ডিজাইন করে চুল বেঁধেছে। পেছন থেকে সব চুল ছাড়া, তবে স্ট্রেট করার জন্য খুব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ করে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। সাজা শেষ করে রুম থেকে বেরিয়ে এদিক সেদিক উকি দিচ্ছে, কোথাও কেউ নেই। আবিরের রুমেও দেখে এসেছে, আবির নেই। হঠাৎ বড় আব্বুকে নামাজ থেকে ফিরতে দেখে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে আর আবিরের উপরের আসার অপেক্ষায় করছে। কিছুক্ষণ পর আবির উপরে আসা মাত্রই মেঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়েছে। মেঘের কর্মকাণ্ডে আবির কিছুটা ভড়কে গেছে, সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে দাঁড়ালো। মেঘ উপরে তাকে দুই হাতে আবিরের দুপা স্পর্শ করলো। ততক্ষণে আবির নিচু হয়ে মেঘের দুকাত আলতোভাবে হাত রেখে বলল, সালাম করতে হবে না, ওঠেন। মেঘ সালাম করে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো। আবিরের পরনে মেঘের দেওয়া সাদা পাঞ্জাবি, তা দেখে মেঘের ওষ্ঠযুগল আরো বেশি প্রশস্ত হলো। মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লাগছিল, বাস্তবে তার থেকেও বহুগুণ বেশি সুন্দর লাগছে। আবিরও নির্বাক হয়ে মেঘকে দেখছে। নীল রং আবিরের খুব প্রিয়, তবে সচরাচর নীল রঙের কিছু আবির কেনে না, কারণ প্রিয় মানুষকে প্রিয় রঙের ড্রেসে দেখলে মুগ্ধতায় চোখ সরাতে পারবে না ভেবেই সে রংটাকে এড়িয়ে যায়। তবে দোকানে নীল রঙের জামাটা দেখে এত পছন্দ হয়েছিল যে না কিনে থাকতে পারিনি। অকস্মাৎ আবির ভাই ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, সালামি লাগবে? মেঘ মুচকি হেসে বলল, আগে দোয়া করবেন, তারপর সালামি দেবেন। আবির মেঘের মাথায় হাত রেখে সুমধুর কণ্ঠে বলল, দোয়া করি জীবনে অনেক বড় হও, সবসময় হাসি খুশি থাক। মেঘ নাক সিটকিয়ে বলল, এসব দোয়া তো সবাই করে, আপনি বরং ইউনিক দোয়া করুন। দোয়া আবার ইউনিক হয়? হ্যাঁ হয়। আবির মাথা থেকে হাত নামিয়ে দুই হাতে মেঘের দুগাল আলতোভাবে হাত রাখলো। জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে
স্নিগ্ধ শীতল কণ্ঠে বলল, আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছা পূরণ হোক। ছোট থেকে বড় ইনফ্যাক্ট যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা ঘুমের ঘোরে স্বপ্নে বা কল্পনায় দেখিস, সেসব ইচ্ছে পূরণ হোক। তুই যা চাস, যাকে চাস, ঠিক যেভাবে চাস সেভাবেই যেন পেয়ে যাস। তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি হোক। সেই বৃষ্টি তোর মনে জমে থাকা অভিমানগুলোকে ধুয়ে মুছে বিলীন করে দিবে। সেই সঙ্গে আগামী দিনগুলোতেও তোর মনে ভালোবাসা রাখবে। প্রয়োজনে বৃষ্টির ফোঁটার সাথে সাথে দুটো হাঁসের বাচ্চাও আসুক, যেগুলো তোকে সারাদিন হাসাবে। মহিলা হাঁসটার নাম হবে মেঘ আর পুরুষ হাঁসটার নাম যা খুশি রেখে দিস। তারপর তাদের একটা সংসার হবে, পরে ডিম হবে, বাচ্চা হবে। আরো বলবো? মেঘ ঠোঁট উল্টিয়ে বলল, এটা আপনার ইউনিক দোয়া। তো কি দোয়া চাস বল? থাক, দোয়া করতে হবে না, সালামি দেন। কত লাগবে? 2 টাকা নাকি 5 টাকা? আপনার যত ইচ্ছা দেন, সালামি চাইতে নেই। আবির পকেট থেকে একটা নতুন 500 টাকার বান্ডিল বের করে দিল। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এত টাকা নিয়ে কি করব? তোর বোধ শক্তি হওয়ার পর প্রথমবার সালাম দিচ্ছি, কম কেন দেব? মেঘ আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, ধন্যবাদ। সালামি দিলে আবার ধন্যবাদ দিস? সালামির জন্য ধন্যবাদ দিইনি, পাঞ্জাবির জন্য দিয়েছি। ও আচ্ছা, তাহলে আপনাকেও ধন্যবাদ জামাটা পরার জন্য। মেঘ রুমে যেতে যেতে হঠাৎ বলে উঠল, আমি কিন্তু পুরুষ হাঁসটার নাম ফিক্সড করে ফেলেছি। আবির মুচকি হেসে বলল, আমি জানি। আবির নিজের রুমে চলে যাচ্ছে। মেঘ নিজের রুমে এসে টাকাগুলো ড্রয়ারে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভাবছে। পুরুষ হাঁসটার নাম আবির আর মহিলা হাঁসটার নাম মেঘ। একদিন তাদের বিয়ে হবে, তাদের সাজানো ছোট্ট একটা সংসার হবে। তারপর তাদের ঘরে আলো করে একটা রাজকন্যা, না হয় রাজপুত্র আসবে। উফ বলেই মেঘ লজ্জায় 2 হাতে নিজের মুখ ঢেকে ফেলেছে। ব্লাশ দেওয়া 2 গালটা যতটা লাল হয়েছিল, এসব কথা ভেবে 2 গাল 3 গুণ বেশি লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরেই মেঘ স্বাভাবিক হয়ে নিচে নামলো। মেঘের ড্রেস দেখে কাকিয়া বলল, এই ড্রেসটা অনেক সুন্দর, তোকে খুব ভালো লাগছে, কিন্তু তুই যেটা পছন্দ করে কিনলি সেটা পরিসনি কেন? মেঘ হাসি মুখে বলল, ঈদ 7 দিন থাকে, সবার দেওয়া ড্রেসই পরবো। তানভীর নামাজের সময় তাড়াহুড়ো করে গিয়েছিল বলে মেঘের দেওয়া পাঞ্জাবিটা পরে যেতে পারেনি। বাসায় এসে তাড়াতাড়ি করে মেঘের দেওয়া পাঞ্জাবি পরে নিচে এসেছে। আবিরও ততক্ষণে নিচে এসেছে। সবাই একবার আবিরকে দেখছে, আবার তানভীরকে। হালিমা খান প্রশ্ন করলেন, তোরা কি সেম পাঞ্জাবি কিনেছিস? তানভীর ঠোঁটে হাসি রেখে বলল, পাঞ্জাবি গিফট পেয়েছি। কে দিল? বোনু আমাকে আর ভাইয়াকে গিফট করেছে। ডিজাইন নিজে করেছিস? মেঘ ছোট করে বলল, হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে। তোর আব্বু চাচুদেরও দিতি। ভালো লেগেছে ইনশাআল্লাহ। ভালো লাগলে ইনশাআল্লাহ আগামী ঈদে সবাইকে দেব ইনশাআল্লাহ। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে 5 ভাই বোন মিলে ঘুরতে বের হয়েছে। তানভীর ড্রাইভ করছে, আবির তার পাশের সিটে বসে আছে। ফুপিদের বাসায় থেকে অলরেডি ঘুরে অল্প নাস্তা করে এসেছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই বলে উঠল, ভাইয়া চলো না বন্যাদের বাসার দিকে যাই। আবির আর তানভীর দুজনেই আটকে উঠল। তাদের প্ল্যান ছিল এদিকে সেদিকে ঘুরে শেষে বন্যাদের বাসার এদিকে যাবে, কিন্তু মেঘ শুরুতেই বলে ফেলেছে। তানভীর মুখভঙ্গি স্বাভাবিক রেখে প্রশ্ন করলো, ওইদিকে কেন? বন্যা ঈদে কোথাও যায় না, আমরা যেহেতু বের হয়েছি ওকে দেখে আসি। আবির মৃদু হেসে বলল, শুধু দেখে আসবি কেন, ওকে নিয়ে আসিস, সবাই একসাথে ঘুরবো। আচ্ছা বললো ওকে।
তানভীর বন্যাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আবির পাশে বসে ফোনে কিছু একটা করছে আর তানভীরের সাথে টুকটাক গল্প করছে। হুট করে আদি বলে উঠল, আবির ভাইয়া, তুমি আমাকে সালামি দাওনি কেন? আদির কথা শুনে মিম মেঘ দুইজনেই চমকে উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আপনি আমাকে এত টাকা সালামি দিলেন অথচ আদিদের দিলেন না, এটা কি ঠিক হলো? আবির ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি নামাজে যাওয়ার আগেই তোদের সালামি কাকিয়ার কাছে রেখে গিয়েছি। কাকিয়া ব্যস্ত তাই হয়তো মনে নেই, বাসায় গেলেই পেয়ে যাবে। তাছাড়া গতকাল তোদের রুমে ড্রেসও রেখে এসেছি, দেখিসনি? মিম তড়িৎ বেগে বলল, হ্যাঁ দেখেছি, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, রাতে পরবো। আদিও বলে উঠল, শার্টটা রাতেই দেখেছি, থ্যাংক ইউ ভাইয়া। তানভীর ঠাট্টা স্বরে বলল, আদি তোর সালামি কত হলো? আদি মুখ ফুলিয়ে বলল, তোমাকে কেন বলবো? আমি রাতে ঘুমালে তুমি নিয়ে যাবা। তানভীর হেসে বলল, সে আমি এখনো তোর থেকে নিতে পারি, নেব? আদি চিৎকার দিয়ে উঠল, না। আবির মেকি স্বরে বলল, ধুর, তানভীর তো সালামি নিয়ে কি করবে? আদি মুখ ফুলিয়ে বলল, একবার নিয়ে গিয়েছিল। তানভীর ভ্রু কুঁচকিয়ে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। তানভীর হেসে বলল, আরে ভাইয়া, ব্যাপারটা তেমন না। তো কেমন? আদি তখন আরো ছোট ছিল। আদি আমার কাছে সালামি চেয়েছিল, তো আমি বলেছিলাম, তোর যত সালামি পেয়েছিস তুই যত সালামি পেয়েছিস আমি তার একাই দেব। আদি যেন তার সালামি আমাকে দেখায়। তারপর আদি বের করে দিল সব। তখন মজা করে আমি একবার বলেছিলাম, এখন যদি তোর সালামি আমি নিয়ে যাই তাহলে কেমন হবে? বলেছি না মরেছি। আদি কাঁদতে কাঁদতে ফ্লোরে গড়াগড়ি শুরু করেছে। আমার পকেটে যত টাকা ছিল আমি সব দিয়ে দিয়েছি, তবু আদির কান্না থামে না। আব্বু, বড় আম্মু ইচ্ছা মতো আমাকে ঝেড়েছে, তবুও আদিকে থামাতে পারিনি। প্রায় 30-40 মিনিট মাটিতে গড়াগড়ি করেছে। আমি সেই দিনই মনে মনে কান ধরেছি, আর যাই করি সালামি নিয়ে কোনো মজা করব না। তারপর থেকে ঈদের দিন গোসল করে রেডি হওয়ার আগেই ওদের সালামি দিয়ে দিই। হাতে যত থাকে ততই দিই, ভালোবাসা আর দেখাই না। তানভীরের কথা শুনে সবাই হাসছে। ততক্ষণে বন্যাদের বাসার কাছে চলে এসেছে। মেঘ গাড়ি থেকে নেমে বলল, আমি যাই, বা তোমরা গাড়িতেই বসো। মিম পিছন থেকে ডেকে বলল, আপু আমি তোমার সাথে আসি। মেঘ আস্তে করে বলল, আয়। আদিও বলে উঠল, আমিও আসি। আবির এবার গম্ভীর কণ্ঠে ধমক দিল, কি শুরু করেছিস? মিম, আদি তোরা কেউ যাবি না, মেঘ তুই যা। মেঘ ভেতরে চলে গেছে। মিম আর আদি গাড়িতেই বসে আছে। বন্যাদের বাসার কলিং বেল চাপাতেই বন্যা ছোট ভাই এসে দরজা খুলে দিল। মেঘকে দেখেই উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আপু, সালামি দিবা না? মেঘ হাসি মুখে একটা 500 টাকার নোট বের করে দিল। আবিরের দেওয়া বান্ডিল যেভাবে দিয়েছিল মেঘ সেটা সেভাবেই গুছিয়ে রেখে দিয়েছে। হাতে যা কিছু টাকা ছিল সেখান থেকেই মিম আর আদিকে সালামি দিয়েছে। মেঘ বন্যার আব্বু আম্মুকে সালাম করে দ্রুত বন্যার রুমে চলে গেছে। বন্যা একা একা সেলফি তুলছে। পরনে বন্যার আব্বুর দেওয়া একটা 3 পিস। বিছানার উপরে তানভীরের দেওয়া দামি ড্রেসটা পরে আছে। বন্যা মেঘকে দেখেই এগিয়ে এসে বলল, ঈদ মোবারক বেবি, তুই আমাদের বাসায় একা এসেছিস? মেঘ মুখ বেঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঈদ মোবারক। ঈদের দিন আমাকে একা একা বের হতে দিবে? তোর মনে হয় আবির ভাই, তানভীর ভাই, মিম, আদি সবাই আছে ওরা নিচের গাড়িতে। ওদের ভেতরে নিয়ে আসিসনি কেন? চল ওদের ডেকে নিয়ে আসি। ওনাদের আসতে হবে না, তুই রেডি হ, তোকে নিয়ে ঘুরতে যাব। আমি তোর ভাইদের সাথে কোথাও যাব না, সরি। মেঘের রাগী ভাব নিয়ে বলল, কেন, আমার ভাইরা কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? চল, আর ওই ড্রেসটা পরবি, আমি তোকে সুন্দর করে ছবি তুলে দেব, তারপর যা বলেছি তাই করব। বন্যা কপাল গুটিয়ে বলল, ড্রেসের মালিকের খোঁজ
খোঁজার আমার কোনো ইচ্ছা নেই, ড্রেস এমনিতেই পরে থাকুক। এখন নিচে চল, ওনাদের ডেকে নিয়ে আসি, আব্বু আম্মু শুনলে বকা দিবে। চল। ওনাদের ডাকতে পারি, তবে একটা শর্তে। তুই যদি বলিস তুই আমাদের সাথে ঘুরতে যাবি, তবেই ওনাদের ডাকবো। আর ঘুরতে গেলে অবশ্যই এই ড্রেসটা পরে যেতে হবে। আমি এই ড্রেসটা পরতে পারবো না। তাহলে আমিও চলে যাচ্ছি। যাওয়ার সময় কাঁদতে কাঁদতে আঙ্কেল আন্টিকে বিচার দিয়ে যাব যে তুই আমার সাথে খুব বাজে আচরণ করেছিস আর তোদের বাসায় আসতে নিষেধ করেছিস। বন্যা মেঘের হাত ধরে আটকে দিল, গম্ভীর কণ্ঠে বলল, এই ঢঙ্গি মেয়ে, আমি তোকে কখন কি বললাম? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, তুই বলিসনি, তবে আমি ঠিকই বলবো। আমি ভাইয়াদের বলে তোদের বাসা পর্যন্ত নিয়ে আসলাম, আর তুই আমাদের সাথে যেতে রাজি হচ্ছিস না। তুই এত নিষ্ঠুর বন্যা। হয়েছে, আর ঢং করতে হবে না, আমি যাব। শান্তি, এখন চল ওনাদের নিয়ে আসি। মেঘ হাসি মুখে বলল, তোকে যেতে হবে না, তুই এই ড্রেসটা পরে তাড়াতাড়ি রেডি হ, আমি নিয়ে আসছি ওদের। মেঘ চটজলদি নেমে আসলো। মেঘের ভাই বোনরা বাইরে আছে শুনে বন্যা ছোট ভাই ওদের গিয়ে আনতে গেল। মাদি দ্রুত বেরিয়ে গেছে। তানভীর গুরুভার কণ্ঠে বলল, ও রেডি হয়ে চলে আসলেই তো হতো, আমাদের ভেতরে যাওয়ার কি দরকার ছিল? আবির গাড়ির দরজা খুলতে খুলতে বলল, তোর একমাত্র শালা তোকে নিতে এসেছে, যাবি না? শ্বশুর শাশুড়ির কে সালাম করতে হবে না? তানভীর দুর্বল কণ্ঠে বলে উঠল, ওদের বাসায় যেতে আমার অস্বস্তি লাগে, শ্বশুরবাড়িতে গেলে সব ছেলেদেরই এমন লাগে। এসব কোনো বিষয় না, চল। মিমরা অনেকটা সামনে চলে গেছে। আবির আর তানভীর পেছনে বিড়বিড় করতে করতে যাচ্ছে। বাসায় ঢুকেই সবাই বন্যার আব্বু আম্মুকে সালাম করলো। বন্যা বড় আপু টুকটাক কথা বলে সবার খাবার টেবিলে বসতে বললো। মেঘ বারবার বলে দিয়েছে যেন অল্প করে নাস্তা করা হয়, কারণ কিছুক্ষণ আগে ফুপিদের বাসা থেকে খেয়ে এসেছে তারা। সবার নাস্তার প্রায় শেষের দিকে। এমন সময় বন্যা রেডি হয়ে উপর থেকে নামছে। তানভীরের দেওয়া খয়েরি রঙের ড্রেসটাতে বন্যাকে অসম্ভব সুন্দর লাগছে, সাথে হেজাব পরেছে, হাতে সিম্পল একটা পার্স, ঠোঁটে লাল লিপস্টিক আর মুখে হালকা মেকআপ। বন্যাকে আজ অপরূপ লাগছে। হঠাৎ বন্যাকে নামতে দেখে তানভীরের গলায় খাবার আটকে গেছে। বিস্ময় সমেত তাকিয়ে আছে বন্যার দিকে। ঢোক গিলতে পারছে না। তানভীরের অবস্থা বুঝতে পেরে আবির তাড়াতাড়ি এক গ্লাস পানি এগিয়ে দিল। তানভীরের হৃদস্পন্দন বাইরে থেকেই শোনা যাচ্ছে। পানি খেয়ে সেই যে মাথা নিচু করেছে, একবারও জন্য তাকায়নি। বন্যা নিচে এসে সবার উদ্দেশ্যে ঈদ মুবারক বলল। বন্যা, মেঘ আদি একসঙ্গে ঈদ মুবারক বলল। তানভীর কোনো রকমে প্লেটের নাস্তা শেষ করে উঠে পড়েছে। এর মধ্যে সবার খাওয়া প্রায় শেষ। বন্যার আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আসার সময় ওনারা সবাইকে সালামি দিয়ে দিয়েছে। আবির ইশারা দিতেই তানভীর বন্যার ছোট ভাইকে সালামি দিতে গেল, কিন্তু সে কিছুতে নেবে না। মেঘের সাথে সে যতটা ফ্রি, তানভীরের সাথে তেমন না, তাই সে নিতে চাচ্ছে না। তানভীর জোরাজোরি করেই সালামি দিয়ে এসেছে। তানভীর বেরিয়ে এসে বন্যার দিকে এক পলক তাকালো। সহসা দুই চোখ আটকে গেছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসে যখন প্রিয়জন পরে তখন মনে অন্যরকম প্রশান্তি কাজ করে। তানভীর মুগ্ধ নয়নে বন্যার দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরে ভূমিকম্প কোনো মতে সামাল দিতে পারছে না। আবির এগিয়ে এসে বলল, চশমাটা দে, আমি গাড়ি চালাচ্ছি। চাবিটা দে, আমি গাড়ি চালাচ্ছি। তানভীরের বুক থেকে সানগ্লাসটা খুলে তানভীরের চোখে দিয়ে বলল, সাবধানে, সে কিন্তু তোর বোনের থেকে বেশ চতুর, মান সম্মান ডুবাইস না, হিরো হতে গিয়ে ভিলেন হয়ে যাস না। আবির গাড়ি
তে বসে একবার পেছনে দেখে নিল। তানভীর পাশের সিটে গিয়ে বসেছে, তার দৃষ্টি কোথায় কে জানে। আবির অতি সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে। পেছনে মিম, মেঘ আর বন্যা নিজেদের মতো গল্প করতে ব্যস্ত। মাঝে মাঝে আদিও তাদের সঙ্গে তাল দিচ্ছে। সবাই ঘন্টা দুয়ে ঘোরাঘুরি করে এক ফাঁকে মেঘ বন্যাকে বেশ কিছু ছবি তুলে দিয়েছে। ঘোরাঘুরি শেষে বন্যাদের বাসায় যাওয়ার সময় মেঘ বন্যার ছবি থেকে একটা ছবি সিলেক্ট করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য। বন্যা আর মেঘের আস্তে ধীরে কথা বললেও আবির সে কথা শুনে ফেলেছে। আবির সহসা ব্রেক কষল। পেছনে ফিরে মেঘ আর বন্যার দিকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, ফেসবুকে ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো। আজকের পর ফেসবুকে যেন কারোর ছবি না দেখি। আবিরের কথা শুনে মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকালো। আবির দেখেও না দেখার মতন করে সামনে তাকিয়ে আবারও গাড়ি স্টার্ট দিল। মেঘ আর চোখে আবিরকে দেখছে। আবির মিনহাজকে ব্লক দেওয়ার পরপরই মেঘের ফেসবুক আইডি থেকে মেঘের সব ছবি ডিলিট করে ফেলেছে। মেঘ বিষয়টা তখনই খেয়াল করেছে, বন্যাকেও জানিয়েছে। আবির জেলাসি দেখে সেই দিন মেঘ আনমনে অনেকক্ষণ হেসেছে। তবে আজ শুধু মেঘকে বলেনি, আবির বন্যাকে সহ ওয়ার্নিং করেছে। আবির মেইন রোডে গাড়ি থামিয়ে তানভীরকে বলল, তানভীর বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। বন্যার সঙ্গে সঙ্গে বলল, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো। তানভীর রাশভারী কণ্ঠে বলল, জানি, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে বেরিয়েছ, তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। তানভীর যা। বন্যা আর কথা বাড়ালো না, সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। গলির রাস্তায় তানভীর আর বন্যা হাঁটছে। তানভীর শান্ত কণ্ঠে বলল, ঈদ মোবারক। কারোর মুখে কোনো কথা নেই। বাসার কাছাকাছি আসতে তানভীর পকেট থেকে টাকা বের করে বন্যার দিকে এগিয়ে বলল, এটা তোমার সালামি, নাও। সালামি লাগবে না ভাইয়া। ভাইয়া ডাক শুনে তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাইয়া ডাকছো আর সালামি নেবে না? মেঘ বন্যাও আমায় এত সুন্দর করে ডাকে না। তানভীর বিরক্তি ভরা কণ্ঠে কথা বলায় বন্যা থতমত খেল। কিছু বলার আগে তানভীর আবার জিজ্ঞাসা করলো, নেবে কি নেবে না? বন্যা চুপচাপ সালামি নিয়ে তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, সালামি নিলে সালাম করতে হয়, আপনাকে সালাম করি। বন্যা একটু নিচু হতেই তানভীর এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। তৎক্ষণাৎ রাগী স্বরে বলল, একদম না। তানভীরের এমন কাণ্ডে বন্যা ভ্যাবাচাকা খেল। খানিক বাদেই বন্যা হাসতে হাসতে এক পা এগোতেই তানভীর গাড়ির দিকে ছুটল। বন্যা দাঁড়িয়ে থেকে একাই কিছুক্ষণ হাসলো, তারপর বাসার দিকে চলে গেছে। তানভীরকে দৌড়ে আসতে দেখে আবির গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কিছু না। বাসা পর্যন্ত দিয়ে এসেছিস? না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, কল দিয়ে জিজ্ঞাসা কর বাসায় পৌঁছেছে কিনা। মেঘ বন্যাকে কল দিতেই বন্যা সালাম দিয়ে সালামের ঘটনা বলল। মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিল। তানভীর তানভীরের স্বভাবই এমন, সালামি দেওয়ার দায়িত্ব তাই সকালবেলা ছোটদের সালামি দিয়ে দেয়। তবে কেউ তাকে সালাম করতে আসলেই সে ছুটে পালায়। আগে প্রায় সময়ই মেঘ সালাম করার জন্য তানভীরের পিছন সারা বাড়ি ছুটত, কিন্তু এখন আর তা করে না। বন্যা জানতো না, কিন্তু তানভীরের এক্সপ্রেশন দেখে সে না হেসেও থাকতে পারেনি। মেঘ কল কেটে হাসতে হাসতে বলল, বাসায় পৌঁছেছে। হাসছিস কেন? এমনি। তানভীর মনে মনে বিড়বিড় করে বলল, এই কথাও বনুকে বলে দিতে হয়? আবিরও আওড়ালো, বোনের বান্ধবীকে পটানোর আগে বোনকে পটাতে হবে। আবির তানভীরের দিকে তাকালো। কিছু একটা কাহিনী করেছে সেটা ঠিকই বুঝেছে আবির, তবে কি হয়েছে সেটা বুঝতে পারেনি।
সেসব তেমন পাত্তা না দিয়ে বাসায় এসেছে। ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসেছে। পেটে যতই ভরা থাকুক, যতই ঘোরাঘুরি করে আসুক না কেন, ঈদের দিন দুপুরে সবাই একসাথে বসে খেতেই হবে, এটাই এবারই নিয়ম। আলী আহমেদ খানরা আবিরদের জন্য অপেক্ষা করছিল। আবিররা আসতেই খাওয়া দাওয়া পর্ব শুরু হলো। অন্যান্য দিন বাড়ির বউরা না বসলেও ঈদের দিন অন্ততপক্ষে সবার সাথে বসতে হয়। খাবার শেষে সবাই সবার মতন রেস্ট নিতে চলে গেছে। আজ রাতে ফুপ্পিদের খানবাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বিকালের পর থেকেই সেই আয়োজনে ব্যস্ত সবাই। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ইকবাল খান বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছেন। আবির তানভীর দুইজনেই বাড়িতে। ঈদের দিন তানভীর সচরাচর বন্ধুদের সাথে দেখা করে না। মেঘ বিকেলে দিকে মোজাম্মেল খানের দেওয়া ড্রেসটা পরেছে। গাঢ় সবুজ রঙের গর্জিয়াস ড্রেস। চুলে একটা স্টোনের মুকুট পরেছে। পিছন দিকে চুলগুলো ছাড়া একদম রানীর মতো লাগছে। আত্মীয় স্বজন বেড়াতে আসলে মেঘ মিম যথাসাধ্য কাজ করলেও আজ তারা কিছুই করছে না। বিশেষ করে মেঘ ডাইনিংয়ে থেকে একটা চেয়ার নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে রেখে পায়ের উপরে পা তুলে বসে আছে। দু হাতের কোনোই অবধি মেহেদি দেওয়া, ম্যাচিং করা সবুজ কাচের চুড়িও পরনে। এক হাতে একটু পরপর চুল ঠিক করছে আর মিম আদির সাথে বকবক করছে। মেঘের ক্ষুধা লাগলে আদিকে এটা সেটা দিতে বলে, কারণ সে এই ড্রেস পরে কোনোভাবে রান্নাঘরে যাবে না। আবির ঘুম থেকে উঠে বারান্দা থেকে মেঘের ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসছে। তারপর শান্ত স্বরে বলল, তোকে সারা জীবন রানীর মতো যত্নে রাখা তৌফিক আল্লাহ যেন আমাকে দান করে।